Bristol provides quality education with affordable price. কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমরা ক্লাস 9-এর একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাশন শুরু করেছিলাম। চ্যাপ্টারটার নাম ছিল গতি। আর প্রথম লেকচারে আমরা গতির প্রকারভেদ অবধি আলোচনা করেছিলাম। আজ আমরা গতির প্রকারভেদ থেকে তার পেছনের যে পার্টটা থাকবে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে একটু রিক্যাপ করা যাক চট করে। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে গতি সাধারণত তিনটা প্রকারের হয় বা তিনটা রকমের হয়। একটা হচ্ছে চলন গতি, যেখানে বস্তু বলতে পারো যে সরল রৈখিক পথেই চলাফেরা করবে। আর আরেকটা হচ্ছিল ঘূর্ণন গতি, যেখানে বস্তু কোনো অক্ষের সাপেক্ষে বা কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে আবর্তন করবে। মিশ্র গতি, যেখানে বস্তুর মধ্যে চলন গতি এবং ঘূর্ণন বা আবর্ত গতি দুটি থাকবে। যেমন গাড়ির চাকার গতি, যে গাড়ির চাকাটা দেখবে নিজের অক্ষের সাপেক্ষেও ঘুরে আবার কিছুটা সরল রৈখিক পথ অতিক্রম করে ফেলে। ঠিক আছে, তার মানে গাড়ির চাকার মধ্যে আবর্তন গতিও বর্তমান, আবার সরল রৈখিক গতিও বর্তমান। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা এর পর থেকে ডিসকাশন শুরু করি। ঠিক আছে, তাহলে আজকে আমরা গতির যে প্রকারভেদ পড়েছি প্রত্যেকটা প্রকার এবং কয়েকটা উদাহরণ নিয়ে খুব ডিটেল ডিসকাশন করব। তাহলে সবাই পেন পেপার বের করো আর শুরু করো এবং ক্লাসটাকে ভালো করে এনজয় করবে। ঠিক আছে, এই যে দেখো গতির প্রকারভেদ। গতি প্রকারভেদ সাধারণত আমরা গতিকে বা লাস্ট স্লাইডে আমরা গতির তিনটা প্রকার পড়েছি। ঠিক আছে, চলন গতি, ঘূর্ণন বা আবর্তন গতি, আরেকটা হচ্ছিল মিশ্র গতি। মিশ্র গতিতে চলন এবং ঘূর্ণন দুটোই থাকে। তাহলে সাধারণভাবে যদি আমরা বলি তাহলে গতি কিন্তু দু রকমের, চলন বা সরল রৈখিক গতি, আর একটা ঘূর্ণন বা আবর্ত গতি। মিশ্র গতি হচ্ছে এই দুটোর সমন্বয়। ঠিক আছে, তাহলে এই জন্য ওরা বলেছে এখানে যে সাধারণভাবে গতি দু রকমের, একটা হচ্ছিল চলন আর একটা হচ্ছিল ঘূর্ণন বা আবর্ত গতি। ঠিক আছে, তোমরা কিন্তু গতির তিনটা প্রকার হিসাবেই মনে রাখবে, কনফিউশন ক্রিয়েট করার কোনো দরকার নেই। যদি পরীক্ষাতে আসে গতির প্রকারভেদ করে তাহলে তোমরা তিনটাই লিখবে। ঠিক আছে, আরও অনেক ধরনের গতিও হয়, তার আমরা উদাহরণ দেখব, কয়েকটা ফিগারের মাধ্যমে সেটা ডিসকাশন করব। তাহলে এখনের জন্য মনে রাখো যে গতি সাধারণত তিনটা প্রকারের হয়, চলন, ঘূর্ণন আর হচ্ছিল মিশ্র। ঠিক আছে, তাহলে চলন গতি কাকে বলা হয়? দেখো, কোনো গতিশীল বস্তু যদি সরল রেখা বরাবর চলে, অর্থাৎ তার গতিপথের অভিমুখ অপরিবর্তিত থাকে, তাহলে বস্তুর গতিকে চলন গতি বলা হয়। তার মানে ধরো একটা সোজা রাস্তা আছে, সোজা রাস্তাতে একটা গাড়ি চলছে। ঠিক আছে, তাহলে এখানে গাড়িটা সোজা রাস্তায় যে কোনো একটা অভিমুখেই যাচ্ছে, তাহলে এখানে গাড়ির গতিটাকে আমরা বলবো কি সরল রৈখিক গতি। মানে সিম্পল কথায়, যদি কোনো বস্তু সোজা রাস্তায় অভিমুখ পরিবর্তন না করে চলতে থাকে তবে ওই ধরনের গতিকে আমরা বলবো চলন গতি। ঠিক আছে, চলন গতির দু প্রকারের হতে পারে, একটা হচ্ছিল সরল রৈখিক আর একটা হচ্ছিল বক্র রৈখিক। সরল রৈখিক চলনের ক্ষেত্রে বস্তুর যে কোনো বিন্দুর গতি সরল রেখা বরাবর হয়। ঠিক আছে, বক্ররৈখিক চলনে বস্তুর গতি সরল রেখা বরাবর না হয়ে বক্র রেখা বরাবর হয়। এগুলো সবগুলো আমরা পড়ব। ঠিক আছে, যেমন দেখো উদাহরণ দিয়েছে এখানে, সোজা রাস্তায় মোটর গাড়ি বা সাইকেলের গতি, সোজা লাইন বরাবর ট্রেনের গতি, গাছ থেকে পতনশীল কোনো ফলের, আম নারকেল যাই হয়, গতি হলো সরল রৈখিক চলন। আবার ভূমির সঙ্গে যে কোনো কোণে ছুঁড়ে মারা কোনো ক্রিকেট বল বা ঢিলের গতি হচ্ছিল বক্ররৈখিক গতি। তাহলে আমরা নেক্সট স্লাইডে এগুলো দেখছি। ঠিক আছে, তাহলে আমরা বলেছিলাম একটা হচ্ছে হলো চলন গতি, আরেকটা হচ্ছে হলো আবর্ত গতি, আর আরেকটা হচ্ছে মিশ্র গতি। আর চলন গতি কাকে বলা হয়? যদি কোনো বস্তু সরল রেখা বরাবর অভিমুখ পরিবর্তন না করে চলতে থাকে তবে ওই ধরনের গতিকে বলা হয় চলন গতি। এবার চলন গতির
প্রথম যে ভাগটা সেটা হচ্ছে হলো সরল রৈখিক গতি। মনে করো এটা হচ্ছে হলো একটা রাস্তা, এই হচ্ছে হলো রাস্তা, আর রাস্তা দিয়ে একদম সোজা রাস্তা, দেখো রাস্তা দিয়ে মিস্টার মন্টু একদম কোনো দিকে না দেখে একদম সোজা এমনভাবে চলে যাচ্ছে। তাহলে এখানে মিস্টার মন্টুর গতিটা দেখো যে কোনো একটা সরল রেখা বরাবর, পাশাপাশি একটা অভিমুখে। এই জন্য এই ধরনের সরল রৈখিক বা চলন গতিকে, সরল রৈখিক না বেসিক্যালি, এই ধরনের চলন গতিকে আমরা বলবো সরল রৈখিক গতি। আরেকটা ছিল বক্ররৈখিক। তোমরা সবাই তো ক্রিকেট খেলেছ, মনে করো তুমি এখান থেকে বলটাকে থ্রো করেছো, তাহলে কি করে থ্রো করবে? এমনভাবে থ্রো করবে, ঠিক আছে? এটাকে বড় ক্লাসে উঠলে পড়বে, এটাকে প্রাস বলা হয় বাংলায়, আর ইংলিশে বলা হয় প্রজেক্টাইল। অথবা দেখবে এখানে কোনো বাস্কেটবল এমনভাবে ঝুড়ি লাগানো থাকে বাস্কেটবলের, আর দূর থেকে একটা বাস্কেটবলকে এমনভাবে ছুড়ে দেওয়া হয়েছে। এই টাইপের চলনকে বলা হয় বক্র রৈখিক গতি। তাহলে চলন গতি কাকে বলা হয়? সাধারণত কোনো বস্তু যদি সরল রেখা বরাবর অভিমুখ পরিবর্তন না করে চলতে থাকে তবে বস্তুর ওই গতিকে বলবো চলন গতি। চলন গতি দুটো প্রকার, একটা হচ্ছে সরল রৈখিক আর একটা হচ্ছে বক্র রৈখিক। সরল রৈখিক কাকে বলা হয়? যদি অভিমুখ পরিবর্তন না করে সরল রেখা বরাবর চলে। যেমন এখানে দেখো মন্টু অভিমুখ পরিবর্তন না করে সরল রেখা বরাবর কোন দিকে চলে যাচ্ছে? মনে করো এটা এক্স অক্ষের দিকে চলে যাচ্ছে, তাহলে এখানে মন্টুর গতিটাকে আমরা বলবো সরল রৈখিক গতি। এখানে দেখো তুমি এখান থেকে কোনো একটা বস্তুকে তুমি এমনভাবে ছুড়ে দিলে, তাহলে এই ধরনের গতিকে বলা হয় বক্র রৈখিক গতি। ঠিক আছে, এখন আমরা যে গতিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো আবর্ত গতি বা ঘূর্ণন গতি। আমরা সবাই চলন গতি আশা করি বুঝে গেলাম। তাহলে এখন আমরা যে গতিটা নিয়ে পড়ব সেটা হচ্ছিল ঘূর্ণন বা আবর্ত গতি। আচ্ছা, ঘূর্ণন গতিতে বস্তু সর্বদা নিজের অবস্থান সেম অবস্থানে বলতে পারি না, কথাটা অবস্থানে বললে ঠিক হবে না, বলতে পারি কোনো একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সম দূরত্বে থেকে ওই অক্ষের চারিদিকে যখন ঘুরতে শুরু করে তখন বস্তুর ওই গতিকে আমরা বলবো আবর্তন গতি বা ঘূর্ণন গতি। দেখো মনে করো এখানে আমরা একটা স্টিক নিলাম, আর স্টিক থেকে এমনভাবে একটা বলকে বেঁধে দিলাম। এই যে এটা স্টিক মনে করো, এখানে বলটাকে বেঁধে দিলাম, দিয়ে আমি এমনভাবে ঘোরাচ্ছি। তাহলে কি হবে? বলটা এই স্টিকের রেসপেক্টে এমন রাস্তায় ঘুরতে শুরু করবে বা এমন পথে ঘুরতে শুরু করবে। এখানে দেখো প্রত্যেকটা জায়গাতে বলটা যদি এই জায়গাতে আসে তখনও যা দূরত্ব, বলটা এই জায়গাতে আসলে তখনও একই দূরত্ব, বলটা যখন এখানে আসবে তখনও একই দূরত্ব, বলটা যখন এখানে আসবে তখনও একই দূরত্ব। তার মানে প্রত্যেকটা জায়গাতে বল এই স্টিকটা থেকে সম দূরত্বে থেকে স্টিকটার চারিদিকে আবর্তন করছে। এই ধরনের গতিকে বলা হয় আবর্ত গতি বা ঘূর্ণন গতি। ঠিক আছে, তাহলে আবর্ত গতি বা ঘূর্ণন গতিতে কি স্থির থাকবে? সর্বদা যে অক্ষের সাপেক্ষে ঘুরছে সেই অক্ষ থেকে বস্তুর দূরত্ব। তাহলে এখানে অক্ষ কোনটা? আমি মনে করলাম যে এই স্টিকটার রেসপেক্টে, এই স্টিকটার রেসপেক্টে বস্তুটা ঘুরছে। তাহলে এখানে এই স্টিকটাকে বলা হয় ঘূর্ণন অক্ষ। কি বলা হয়? ঘূর্ণন অক্ষ, বাংলায় বলা হয়, আর ইংলিশে এটাকে বলা হয় রোটেশনাল অ্যাক্সিস। রোটেশনাল অ্যাক্সিস, বাংলায় বলা হয় ঘূর্ণন অক্ষ, আর ইংলিশে বলা হয় রোটেশনাল অ্যাক্সিস। আর যে বিন্দুর সাপেক্ষে ঘুরছে সেটাকে বলা হয় ঘূর্ণন বিন্দু। এই ঘূর্ণন বিন্দুতে দেখো বস্তুটা যদি এ পজিশনে থাকে তার দূরত্ব যা হবে, বি পজিশন থাকলেও দূরত্ব সেম হবে, সি পজিশনে থাকলেও দূরত্ব সেম হবে, ডি পজিশনে থাকলেও দূরত্ব সেম হবে, ই পজিশনে থাকলেও দূরত্ব সেম হবে। তার মানে যখন কোনো বস্তু ঘূর্ণন গতি বা আবর্ত গতিতে ঘুরতে থাকবে তখন ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর দূরত্ব সর্বদা সমান থাকবে এবং সেই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বস্তুটি ঘুরতে থাকবে। এমন আরও অনেক এক্সাম্পল আমরা ডে টু ডে লাইফে দেখি। যেমন ধরো আমরা বেবলেট খেলেছি, বেবলেট বা লাটিম যেটাকে বলা হয়, লাটিম বা যেটাকে
এমনভাবে দেখানো যায়, এই যে আমার ড্রয়িং এত ভালো নেই, এমনভাবে একটা জিনিস থাকে, এই যে এমনভাবে একটা লাটিম থাকে, যে লাটিমটা একটা অক্ষের সাপেক্ষে এমনভাবে একটা অক্ষের সাপেক্ষে ঘুরতে শুরু করে। ঠিক আছে, তাহলে এগুলো কিসের এক্সাম্পল হলো? এগুলো হচ্ছিল ঘূর্ণন গতি বা আবর্ত গতির এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এখন আমরা যেই গতিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিল মিশ্র গতি। ঠিক আছে, মিশ্র গতিতে বস্তুর মধ্যে চলন গতিও বিদ্যমান থাকবে আর ঘূর্ণন বা আবর্তন গতিও বিদ্যমান থাকবে। ঠিক আছে, একদম সিম্পল এক্সাম্পল একটা দেখি। মনে করো এই যে এটা হচ্ছে মাটি আর এটা হচ্ছে একটা নততল। ঠিক আছে, নততল, আর নততলটা কত কোণে ভূপৃষ্ঠের সঙ্গে বা মাটির সঙ্গে হয়ে আছে, নত হয়ে আছে, এই থিটা কোণে নত হয়ে আছে। ঠিক আছে, আর এখানে এই যে এই নততল দিয়ে একটা গাড়ি নিচের দিকে যাচ্ছে। তাহলে দেখো তো এখানে গাড়ির চাকাটা এখন গাড়িটা কোন পজিশনে আছে? লেটস সাপোজ এ পজিশনে আছে। গাড়ির চাকাটা কেমন করে ঘুরছে? এই যদি আমরা গাড়ির চাকাটাকে ধরে নিই, এই যদি আমরা গাড়ির চাকাটাকে ধরি, তাহলে গাড়ির চাকাটা কেমন করে ঘুরছে? এমনভাবে ঘুরছে, এমনভাবে ঘুরছে চাকাটা। কার সাপেক্ষে? নিজের অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, নিজের অক্ষের সাপেক্ষে চাকাটা ঘুরে 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 কোন দিকে নামছে? নিচের দিকে নামছে। তাহলে গাড়িটা একটু পর কোথায় চলে আসবে? গাড়িটা একটু পর বি পজিশনে চলে আসবে। তাহলে ছিল কোথায়? এ পজিশনে, চলে আসলো কোথায়? বি পজিশনে। তাহলে দেখো এখানে গাড়িটা একটা সরলরৈখিক রাস্তাও অতিক্রম করলো, আবার গাড়ির যে চাকাটা আছে সেটাও নিজের অক্ষের সাপেক্ষে এমনভাবে ঘুরলো। তাহলে এখানে আবর্তন গতিও আছে, আবার পাশাপাশি সরলরৈখিক গতিও আছে। এই জন্য এটাকে আমরা মিশ্র গতি বলে থাকি। ঠিক আছে, এই হচ্ছিল দেখো দুটো সংজ্ঞা। এই হচ্ছে দুটো সংজ্ঞা ঘূর্ণন গতি। কোনো বিস্তৃত বস্তু যখন স্থানান্তরিত, এটা হবে না, স্থানান্তরিত না হয়ে নিজ অক্ষের সাপেক্ষে আবর্তিত হয় অর্থাৎ ঘুরতে থাকে, তখন ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বা আবর্ত গতি বলে। যেমন ঘুরন্ত লাট্টুর গতি। মিশ্র গতি, যদি কোনো বস্তু একই সঙ্গে চলন এবং ঘূর্ণন গতি, যদি কোনো বস্তুতে একই সঙ্গে চলন এবং ঘূর্ণন গতি বর্তমান থাকে তাহলে ওই বস্তুর গতিকে মিশ্র গতি বলা হয়। যেমন চলন্ত মোটর গাড়ির চাকার চলন এবং ঘূর্ণন একই সঙ্গে ক্রিয়াশীল, যেটা আমরা একটু আগে বুঝলাম। ঠিক আছে, গাড়ির চাকা তার কেন্দ্রীয় অক্ষের চারিদিকে ঘোরে, এটি হচ্ছে ঘূর্ণন গতি। আবার একটা সরলরৈখিক পথও অতিক্রম করে, আবার চাকাটি গতিশীল হওয়ায় রাস্তা বরাবর একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছিল মিশ্র গতি। তার মানে পুরো জিনিসটাকে যদি আমরা দেখি, যদি কোনো বস্তু তার অক্ষের চারিদিকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘুরতে থাকে তবে আমরা সেটাকে ঘূর্ণন বা আবর্তন গতি বলবো। আর যেখানে বস্তু চলন গতি এবং আবর্তন গতি দুটো একসাথেই করবে, যেমন গাড়ির চাকার গতি, এখানে বস্তু চলন গতিও করছে আবার একটা সরলরৈখিক রাস্তা অতিক্রম করছে, তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো মিশ্র গতি। ঠিক আছে, এবার নেক্সট স্লাইডে আমরা বস্তুর গতি বা চলন গতি সম্পর্কে আলোচনা করতে যাব, এবং চলন গতি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কিছু নতুন নতুন টার্ম আসবে, যেমন প্রাথমিক অবস্থান, অন্তিম অবস্থান, সরণ, অতিক্রান্ত দূরত্ব, এগুলো সম্পর্কে আমরা জানবো। কী ধরনের রাশি হয় তার সম্পর্কেও জানবো। তাহলে চলো শুরু করা যাক। এখন আমরা সরলরৈখিক গতিতে থাকা কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থান কি সেটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, মনে করো কোনো একটা বস্তু, লেটস সাপোজ
কোনো একটা গাড়ি কোথা থেকে তার যাত্রাটা শুরু করলো, মনে করো এ অবস্থান থেকে তার যাত্রাটা শুরু করলো এবং কোথায় গিয়ে তার যাত্রা শেষ করলো, বি অবস্থানে গিয়ে তার যাত্রা শেষ করলো। তাহলে বস্তুর যাত্রা শুরুর অবস্থান যেটা, মানে এ অবস্থানটাকে বলা হবে বস্তুর প্রাথমিক অবস্থান, এবং যাত্রা শেষের অবস্থান যেটা, এটাকে বলা হবে বস্তুর প্রাথমিক অবস্থান। মানে সিম্পল ভাষায় যেখান থেকে বস্তু তার গতি শুরু করবে সেটা ওর প্রাথমিক অবস্থান, যেখানে গিয়ে তার গতি শেষ হবে সেটা ওর অন্তিম অবস্থান। এবার একটা টার্ম আসে যেটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, সরলরৈখিক গতিতে থাকা কোনো বস্তু তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝে যে দূরত্ব বা যে পথ অতিক্রম করে সেটাকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব বলা হয়। যেমন ধরো এই গাড়িটাই ধরো, কোথা থেকে তার যাত্রা শুরু করলো, এ পজিশন থেকে তার যাত্রা শুরু করলো, কোথায় গিয়ে তার যাত্রাটা শেষ করলো, বি পজিশনে গিয়ে তার যাত্রা শেষ করলো। তাহলে এ পজিশন আর বি পজিশনের মাঝখানে, এ অবস্থান আর বি অবস্থানের মাঝখানে বস্তু কতটুকু পথ অতিক্রম করলো, এক্স পথ অতিক্রম করলো। এখানে এই যে এক্স পথ যেটা, এটাকে বলা হয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে যদি বস্তু প্রথমবারে এ থেকে বিতে যেত, দেন আবার বি থেকে এতে ফিরে আসতো, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হতো? তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য অতিক্রান্ত দূরত্ব হতো এক্স, বি থেকে আবার এতে ফিরে এসছে তখন হতো আবার এক্স, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হতো 2x। মানে সিম্পল কথায় বস্তু তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝে যতটুকু রাস্তা বা যতটুকু পথ অতিক্রম করবে সেটাই হবে ওর অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, যেমন ধরো কোনো একজন মানুষ এই পজিশনটা থেকে ওর যাত্রা শুরু করলো এবং এই বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে আবার সেম পজিশনে শুরু করলো। কোথা থেকে? এ পজিশন থেকে বা এ অবস্থান থেকে পুরো বৃত্তাকার পথ ঘুরে আবার কোন পজিশনে চলে আসলো? বি পজিশনে চলে আসলো। আর যে বৃত্তাকার পথে মানুষটা আবর্তন করলো সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ ধরে নিলাম আর। তাহলে এখানে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে এই পাতের দৈর্ঘ্য বা এই রাস্তাটার দৈর্ঘ্য। তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য কত হবে? বৃত্তের পরিধির সমান। তাহলে বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি হচ্ছিল 2πr। তাহলে এখানে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? এখানে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2πr। তার মানে বস্তু তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝখানে যতটুকু দূরত্ব বা পথ অতিক্রম করবে সেটাকেই ওর অতিক্রান্ত দূরত্ব বলা হবে। অতিক্রান্ত দূরত্ব কোনো অভিমুখের উপর নির্ভর করে না, আমি কোন দিকে গেলাম এটার উপর নির্ভর করে না। আমি প্রাথমিক থেকে শুরু করেছি, অন্তিমে গিয়ে পৌঁছবো এবং এর মাঝখানে যতটুকু পথ হবে সেটাই হবে আমার অতিক্রান্ত দূরত্ব। কোন অভিমুখে যাচ্ছি এটার উপর আদৌ নির্ভর করে না। এই জন্য অতিক্রান্ত দূরত্বকে আমরা বলবো স্কেলার রাশি। ঠিক আছে, যেহেতু এখানে আমরা একটা পথ অতিক্রম করছি, আর পথকে SI ইউনিটে মিটার দিয়ে বোঝানো হয়, তাহলে অতিক্রান্ত দূরত্বের SI ইউনিট যেটা, অতিক্রান্ত দূরত্বের SI ইউনিট হবে মিটার। আর CGS ইউনিট কি হবে? CGS ইউনিট হবে সেন্টিমিটার। অতিক্রান্ত দূরত্ব একটা পথকে বোঝায় আর পথ একটা দৈর্ঘ্যকে বোঝায়। দৈর্ঘ্যের SI একক মিটার হয়, এজন্য অতিক্রান্ত দূরত্বের SI একক মিটার। দৈর্ঘ্যের CGS একক সেন্টিমিটার হয়, এজন্য অতিক্রান্ত দূরত্বের CGS একক সেন্টিমিটার। বোঝা গেছে? তাহলে একবার চট করে রিক্যাপ করে ফেলি। কোনো বস্তু যে অবস্থান থেকে তার গতি শুরু করবে সেটাকে ওর প্রাথমিক অবস্থান বলা হবে। যে অবস্থানে গিয়ে ওর গতির সমাপ্তি হবে সেটাকে ওর অন্তিম অবস্থান বলা হবে। বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝখানে যতটুকু রাস্তা থাকবে সবটা রাস্তা বা সবটা পথকে আমরা বলবো বস্তুর অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কখনো বস্তুর গতির অভিমুখের উপর নির্ভর করে না। অতিক্রান্ত দূরত্ব কিসের উপর নির্ভর করবে? কতটুকু রাস্তা আমি কভার করলাম, কতটুকু পথ আমি কভার করেছি। ঠিক আছে, এই জন্য অতিক্রান্ত দূরত্ব যেহেতু বস্তুর গতির অভিমুখের উপর নির্ভর করে না, এই জন্য এটাকে বলা হবে স্কেলার রাশি। স্কেলার রাশি কাদের বলা হয়? যে রাশিগুলো শুধুমাত্র বস্তুর মানের উপর নির্ভরশীল, অভিমুখের উপর নির্ভরশীল নয়, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। আর কিছু কিছু রাশি এমনও আছে যাদের মানে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য অভিমুখটাও বলতে হয়, আবার মানেরও প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। আর অতিক্রান্ত দূরত্বতে আমরা কখনো বস্তুর গতির অভিমুখ বিবেচনা করব না,
যেহেতু অভিমুখ বিবেচনা করব না, এই জন্য অতিক্রান্ত দূরত্বকে বলবো স্কেলার রাশি। আর অতিক্রান্ত দূরত্ব একটা পথের দৈর্ঘ্যকে বোঝায়, দৈর্ঘ্যের এসআই একক মিটার, এই জন্য অতিক্রান্ত দূরত্বের এসআই এককও হয় মিটার। ঠিক আছে, সিজিএস একক হচ্ছিল সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছিল সরণ। এবার সরণ জিনিসটা কি? বস্তুর প্রাথমিক এবং অন্তিম এই দুটো অবস্থানের মাঝখানে সরল রৈখিক এবং সর্বনিম্ন দূরত্ব। যেমন যদি আমরা এটা ড্র করি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো, মনে করো এটা হচ্ছে হলো মন্টুর বাড়ি, এটা হচ্ছিল মন্টুর বাড়ি, আর এটা হচ্ছিল মনে করো মন্টু স্কুল। মন্টু স্কুল, ঠিক আছে। এবার মন্টুর বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য এমনভাবে একটা রাস্তাও আছে, এমনভাবে একটা রাস্তাও আছে। মন্টুর বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য এটাও একটা রাস্তা, এটাও একটা রাস্তা। ঠিক আছে, এবার মন্টু যদি এই দ্বিতীয় রাস্তাটাকে অবলম্বন করে ওর স্কুলে পৌঁছায়, তাহলে এটা কখনোই মন্টুর প্রাথমিক আর অন্তিম অবস্থানের মাঝখানের সর্বনিম্ন দূরত্ব নয়। যেহেতু এটা সর্বনিম্ন দূরত্ব নয়, এই জন্য এটাকে আমরা সরণ বলবো না। তার মানে সরণ হওয়ার প্রথম শর্ত হচ্ছে বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝখানে যে দূরত্বটা হতে হবে সেটা সর্বনিম্ন হতে হবে। আর সর্বনিম্ন মানেই বলতে পারি যে সরল রৈখিক, তাহলে সরল রৈখিক পাশাপাশি সর্বনিম্ন হতে হবে। যেমন যদি মন্টু তার প্রাথমিক আর অন্তিম অবস্থানের মাঝখানের পথটা 1 নম্বর পথটাকে বেছে নিত, তাহলে এটা তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝখানে সবচেয়ে কম দূরত্ব হতো, যেটা সরল রৈখিক। তাহলে এটা হতো মন্টুর সরণ, কিন্তু এটা মন্টুর সরণ হবে না। কেন? কারণ এটা প্রাথমিক আর মন্টুর অন্তিম অবস্থানের মাঝখানে সরল রৈখিক তথা সর্বনিম্ন দূরত্ব নয়। ঠিক আছে, তাহলে সরণ হওয়ার জন্য কোনো বস্তুকে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝখানে সরল রৈখিক দূরত্ব অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব কভার করতে হবে। যেমন ধরো সেম আগের এক্সাম্পলটাই নিচ্ছি। যেমন মনে করো একজন মানুষ এখান থেকে তার যাত্রা শুরু করলো, বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে আবার এখানে এসে পৌঁছলো। তাহলে দেখো বস্তুটা যেখান থেকে যাত্রা শুরু করেছে বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে আবার সেখানে এসে পৌঁছেছে। তার মানে এখানে বস্তুর প্রাথমিক অবস্থান যা, বস্তুর অন্তিম অবস্থানও তাই। তার মানে এখানে বস্তুর প্রাথমিক আর অন্তিম অবস্থানের মাঝখানে কোনো সরল রৈখিক বা সর্বনিম্ন দূরত্ব নেই। তার মানে এখানে বস্তুর সরণ কত হবে? 0। কিন্তু অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই বৃত্তাকার পথের পরিধির সমান, বৃত্তাকার পথের পরিধির সমান। তার মানে অতিক্রান্ত দূরত্ব শুধুমাত্র পথকে বোঝায়। এটা সর্বনিম্ন হতে হবে বা সোজা হতে হবে এমন কোনো কিছু কন্ডিশন নেই। বস্তু তার প্রাথমিক থেকে অন্তিমে গেলেই যে রাস্তা কভার করবে, সেটা সোজা হোক, সেটা আঁকাবাঁকা হোক, সর্বনিম্ন হোক, কোনো কিছু ম্যাটার করে না। আমরা বলবো বস্তু কি কভার করলো? অতিক্রান্ত দূরত্ব কভার করলো। কিন্তু যদি কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই জায়গাতে হয়, তবে তার প্রাথমিক আর অন্তিম অবস্থানের মাঝখানে কোনো সরল রৈখিক দূরত্ব নেই। তার মানে যদি সরল রৈখিক দূরত্ব না থাকে তাহলে আমরা বলবো তার সরণ 0। তার মানে বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝখানে সরল রৈখিক দূরত্ব হচ্ছে সরণ, আর বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝখানে যে কোনো পথ অতিক্রম করলেই আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা একটা জিনিস শিখে গেলাম, কিন্তু কোনো গতিশীল বস্তুর সরণ 0 হলেও হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনো 0 হবে না। যেমন ভালো করে দেখো, বস্তুটা এভাবে তার গতি সম্পন্ন করে এ থেকে শুরু করে বিতে গিয়ে পৌঁছলো। এখানে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? বৃত্তাকার পথের পরিধি, দ্যাট মিন্স 2πr। কিন্তু এখানে বস্তুর সরণ কত? যেহেতু প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই বিন্দুতে চলে এসছে, তাহলে এই দুটো অবস্থানের মধ্যে কোনো সরলরৈখিক দূরত্ব নেই, তার মানে সরণ হবে 0। তার মানে কোনো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব অবশ্যই থাকবে, কিন্তু কোনো গতিশীল বস্তুর সরণ থাকতেও পারে
নাও থাকতে পারে। ঠিক আছে, তার মানে স্মরণে অভিমুখ ম্যাটার করে বা অভিমুখ খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তার মানে স্মরণে মানও যেমন দরকার হয়, স্মরণে অভিমুখও দরকার হয়। তার মানে স্মরণকে আমরা ভেক্টর রাশি হিসাবে বলবো। ঠিক আছে, আর স্মরণ সেম আবার একটা পথকে বোঝায়, পথ একটা দৈর্ঘ্যকে বোঝায়। দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, তার মানে স্মরণের এসআই একক হবে মিটার, সিজিএস একক হবে সেন্টিমিটার। তার মানে অতিক্রান্ত দূরত্ব আর স্মরণের একক সেম, কিন্তু কনসেপ্টটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই বেসিক যে পার্টটা আছে এটা ভালো করে বোঝা গেছে। ঠিক আছে, তো যদি কোনোভাবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে তোমাদের প্রবলেমটা লিখে জানাবে। আমরা যতটুকু পারি আমরা ফুল আমাদের এফর্ট দিয়ে সেই রেসপন্সটা করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে নেক্সট আমরা অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণের যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলোকে এখন আমরা পড়ছি। ঠিক আছে, আমরা স্মরণ এবং অতিক্রান্ত দূরত্বের কনসেপ্ট শিখে ফেললাম। এখন কিছু ডেফিনেশন রেডি করতে হবে, কারণ পরীক্ষার পেপারে তো কিছু লিখতে হবে। তাই এই স্লাইডটাকে পজ করে তোমরা ভালো করে ডেফিনেশনগুলোকে তুলে নেবে, যাতে কোনোটার মধ্যে কোনো ভুল না হয়। তাহলে দেখো একবার আমরা পড়ে ফেলি কি বলেছে। দেখো, অতিক্রান্ত দূরত্ব কোনো গতিশীল বস্তুকণার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী অতিক্রান্ত পথের মোট দৈর্ঘ্যকে অতিক্রান্ত দূরত্ব বলে। আমরা এটা অলরেডি বুঝেছি। অতিক্রান্ত দূরত্বের মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই এটি একটি কী ধরনের রাশি? স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে অতিক্রান্ত দূরত্বের একক হচ্ছে সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে অতিক্রান্ত দূরত্বের একক হচ্ছে হলো মিটার। কোনো মোটর গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ওডোমিটার নামক যন্ত্রে পরিমাপ করা হয়। দেখবে তোমরা গাড়ি বা বাইকের ড্যাশবোর্ডে একটা ট্রিপ বলে একটা পার্ট থাকে, যেখান থেকে আমরা যাত্রা শুরু করছি সেখানে ট্রিপটাকে প্রেস করে সবগুলো রিডিংকে জিরো করে দিই, আর যেখানে যাব গিয়ে যখন এই মিটারটাকে দেখব তখন ক্লিয়ারলি এখানে মেনশন করা থাকবে যে কতটুকু পথ আমরা অতিক্রম করলাম। ঠিক আছে, এই যে এখানে এই যে ব্ল্যাক কালার করে একটা পার্ট দেখানো হয়েছে, দেখো এই হচ্ছিল ওডোমিটার ডিভাইসটা। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে অতিক্রান্ত মোট পথের দৈর্ঘ্য। অতিক্রান্ত দূরত্বের মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, বস্তুর গতির অভিমুখের উপর অতিক্রান্ত দূরত্ব নির্ভর করে না, এই জন্য এটি একটি স্কেলার রাশি। কোনো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হতে পারে না। অতিক্রান্ত দূরত্বের এসআই একক যেটা সেটা হচ্ছে মিটার, আর সিজিএস একক হচ্ছিল সেন্টিমিটার। এবার আমরা স্মরণের ডেফিনেশনটা দেখি কেমন। স্মরণ বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বই হলো বস্তুর স্মরণের পরিমাপ। ঠিক আছে, স্মরণের মান এবং দিক উভয়ই আছে, তাই স্মরণ একটি কেমন রাশি? ভেক্টর রাশি। ঠিক আছে, স্মরণের মান এবং দিক বস্তুর প্রথম এবং শেষ অবস্থানকে একটি সরল রেখা দ্বারা যোগ করলে যে দৈর্ঘ্য পাওয়া যায় সেই দৈর্ঘ্যই হলো স্মরণের মান, এবং ওই সরল রেখা বরাবর প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকটি হচ্ছে স্মরণের দিক। ঠিক আছে, যেমন দেখো এই যে এটা হচ্ছে হলো প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে হলো অন্তিম অবস্থান। তাহলে প্রাথমিক এবং অন্তিম অবস্থানকে আমরা কী দিয়ে যোগ করলাম? একটা সরল রৈখিক ডটেড লাইন, গ্রিন কালারের একটা ডটেড লাইন দিয়ে যোগ করলাম। দেখো তখন আমরা এখানে একটা পথের দৈর্ঘ্য পাবো, এই দৈর্ঘ্যটাকে বলা হয় স্মরণ। আর দেখো অভিমুখটা কোন দিকে? নাম দাও এটা এ, এটাকে নাম দাও বি। তাহলে এখানে অভিমুখটা বা বস্তুর গতির অভিমুখটা হচ্ছে এ থেকে বি এর দিকে, সুতরাং স্মরণের অভিমুখটাও হবে এ থেকে বি এর দিকে। তার মানে স্মরণের মানও আছে আবার অভিমুখও আছে। কোনো গতিশীল বস্তু কণার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যদি একই বিন্দুতে হয় তাহলে বস্তু কণাটির স্মরণের মান শূন্য হয়, একে শূন্য স্মরণ বলা হয়। যেমন আমরা এমন একটা এক্সাম্পল দিয়ে বুঝেছিলাম যে এখান থেকে বস্তুটা শুরু করলো, বৃত্তাকার পথে ঘুরে যেখানে থেকে শুরু করেছিল আবার সেখানে ফিরে আসলো।
এক্ষেত্রে বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই, সুতরাং সরণ শূন্য, কিন্তু অতিক্রান্ত দূরত্ব থাকবে, সেটা বৃত্তাকার পথের পরিধির সমান হবে। তার মানে কোনো গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হতে পারে না, কিন্তু কোনো গতিশীল বস্তুকণার সরণ শূন্য হতেও পারে। ঠিক আছে, যেমন কোনো ব্যক্তি একটি বৃত্তাকার মাঠে ঘুরে প্রাথমিক অবস্থানে ফিরে এলো, এক্ষেত্রে ব্যক্তির সরণ হয় শূন্য। আর সরণ একটা পথের দৈর্ঘ্যকে বোঝায়। দৈর্ঘ্যের এসআই একক যেহেতু মিটার, তাহলে সরণের এসআই একক মিটার আর সিজিএস একক সেন্টিমিটার। ঠিক আছে, এই যে এসআই একক মিটার আর সিজিএস এককটা হচ্ছে হলো সেন্টিমিটার। তাহলে এখান থেকে তোমরা স্লাইডটাকে পজ করে নোট ডাউন করে নাও, সরণ সম্পর্কে সব ইনফরমেশান এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য দেখব। ঠিক আছে, তাহলে যা যা শিখেছো সেগুলোর বেসিসে তোমরা করে ফেলতে পারবে, এখানে তোমাদের বিশেষ করে মুখস্থ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কি বলেছে দেখো, কোনো গতিশীল বস্তু দিক নিরপেক্ষভাবে, মানে দিকের উপর নির্ভর না করে, দিক নিরপেক্ষভাবে মোট যে দূরত্ব অতিক্রম করে তাকেই বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বলা হয়। আর গতিশীল বস্তু একটি নির্দিষ্ট দিকে সরল রেখা বরাবর স্থান পরিবর্তনকে কি বলা হয়, তার সরণ বলা হয়। অতিক্রান্ত দূরত্বের মান আছে কিন্তু দিক নেই, তাই এটি একটি স্কেলার রাশি। আর সরণের মান এবং দিক উভয়ই আছে, তাই এটি একটি ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্ব সর্বদা ধনাত্মক, কখনো শূন্য কিংবা ঋণাত্মক হয় না। ঠিক আছে, এখানে তোমরা এখানে একটা কথা লিখবে, কোনো গতিশীল বস্তুর কথাটা লিখবে, তাহলে পারফেক্ট হবে। এখানে মিস হয়ে গেছে, কোনো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব সর্বদা ধনাত্মক, কখনো শূন্য কিংবা ঋণাত্মক হয় না, এমনভাবে লিখবে, কেমন। আর এখানে বস্তু সরণ শূন্য কিংবা ঋণাত্মক হতে পারে, এখানেও সেম কথাটা লিখবে, কোনো গতিশীল বস্তুর সরণ শূন্য কিংবা ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছিল অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য। ভালো করে শিখবে এবং খুব ইম্পর্টেন্ট কনসেপচুয়াল টপিক এটা। ঠিক আছে, তো তাহলে নেক্সট ক্লাসে আমরা বস্তুর সরলরৈখিক গতিতে যে অন্যান্য টপিকগুলো আছে, যেমন তার গতীয় অবস্থাটা কেমন, সেগুলো নিয়ে ডিসকাশন করব। তাহলে আজকের জন্য এখানেই শেষ আমাদের আরেকটা লেকচার। তাহলে সবাই পড়ে নেবে, পড়া জমিয়ে রাখবে না, বাড়িতে ভালোভাবে লিখে বুঝে পড়বে। কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো আর পড়াশোনা করতে থাকো।